দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো রাজনীতির ভিতর বাহির নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি রয়েছেন। কবি, লেখক, সমাজচিন্তক ও রাজনীতি বিশ্লেষক জনাব ফরাদ মাজার রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা রাজনীতির আসলে বাহিরের বিষয়গুলো দেখি, ভিতরে ভিতরে কি হয় সেগুলি কিন্তু আমরা সাধারণ জনগণ অনেক সময় বুঝতে পারি না, এবং সে কারণে আমরা আমাদের আজকের আয়োজনের যে শিরোনামটি সেটি করেছি রাজনীতির ভিতর বাহির। কারণ আমরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরবর্তী সময় আমরা দেখেছি যে এক ধরনের রাজনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি, তাদের মধ্যে খানিকটা হলো দূরত্ব তৈরি হয়েছে, এবং সেই দূরত্বর ফাঁকে আসলে উপরে কি দেখতে পাচ্ছি, ভিতরে আসলে কোনো কিছু সমঝোতা আছে কিনা পর্দার আড়ালে, সেই সকল বিষয়গুলো সহ আমরা আজকে অনেক আলোচনা করব জনাব ফরাদ মাজারের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি মিস্টার ফরাদ মাজার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমে আসি, মাননীয় উপদেষ্টা তিনি জাতিসংঘে ভাষণ দিয়েছেন, এবং সেখানে তিনি ফেব্রুয়ারিতে বিশ্ব নেতাদের সামনে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা, সে নির্বাচনের কথা তিনি বলেছেন। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের কথা বলেছেন। একই সাথে তিনি বিশ্ব নেতাদের সামনে বলেছেন যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করা সহ গত 15 বছরের শাসন আমলের যে অন্যায় অত্যাচারের কথা তিনি তুলে ধরেছেন। প্রথমত হচ্ছে যে ফেব্রুয়ারিতে যে কাঙ্ক্ষিত নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা আছে। সে নির্বাচন নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বিশ্ব নেতাদের সামনে যে বক্তব্য, এবং অন্যদিকে তিনি যে গত 15 বছরে ফ্যাসিস্ট শাসনের কথা বলেছেন, এই দুটি বিষয়ে আপনার বিশ্লেষণ কি? না, প্রথমত আপনি ধরুন, আমরা তো গণ অভ্যুত্থান তো নির্বাচনের জন্য করি নাই, ঠিক না? ওকে, এতগুলো মানুষ মারা গেল এবং বহু ছেলেমেয়েরা এখনো মধ্যে পঙ্গু হয়ে আছে। তারা কি শুধুমাত্র নির্বাচনের জন্য এত জীবন দিল? তারা প্রথমত ডক্টর ইউনূস যখন বিশ্বে এই কথাটা বলছেন, তিনি তো মিথ্যা কথা বলছেন। কারণ গণ অভ্যুত্থানের যে মূল লক্ষ্য ছিল সেটা হলো একটা গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা। পুরনো সংবিধান ফেলে দিন, এবং একই সঙ্গে আপনি নতুন করে জনগণকে তার অধিকার ফিরিয়ে দেন। তার অধিকারটা কি? যে সে 72 সালেও সে তার রাষ্ট্রকে গঠন করতে পারেনি। মানে একটা গঠনতান্ত্রিক পরিষদ, বা যেটাকে আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলি, নির্বাচিত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্য দিয়ে একটা সে কেমন দেশটা গঠন করতে চায়, মানে কনস্টিটিউশন, এটা তৈরি করবার যে অধিকার, এটা জাতিসংঘের দ্বারা প্রদত্ত অধিকার, এটা তার অধিকার। আমি বাংলা একটা দেশের জনগণ, ফলে আমি রাষ্ট্র গঠন করবার আমার অধিকার রয়েছে। তা সে রাষ্ট্র গঠন করবার অধিকার জনগণকে বঞ্চিত করার জন্য সে 72 সালে, এবং এতদিন পর্যন্ত আমরা রাষ্ট্র গঠন করতে পারিনি। আরেকবার সুযোগ পেলাম আমরা 5ই অগাস্টে। তো ডক্টর ইউনূস সেই 5ই অগাস্টে জনগণের অধিকার তো বঞ্চিত করেছেন। এই যে পুরনো সংবিধানকে বজায় রেখে শপথ গ্রহণ করে যে আমি শেখ হাসিনার সংবিধান রাখব। তিনি বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তিনি তার পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন। পরে গিয়া চুপ্পু বলছেন, আমাদের প্রেসিডেন্ট বলছেন, না এমন কোনো কাগজ তো দেওয়া হয়নি। তাহলে এই পুরো সরকার তো একটা প্রতারণা এবং অবৈধ ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তাহলে জনগণের সঙ্গে একদিন প্রতারণা আমি করলাম, যে তাদেরকে রাষ্ট্র গঠন করতে দিলাম না। আর আমি ওখানে গিয়ে বলতেছি জাতীয় সঙ্গে গিয়ে যে আমি ফেব্রুয়ারি নির্বাচন, আমি শেষ করি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। তিনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন, এটা কি তার 106 অনুচ্ছেদে আছে? একটা তো নির্বাচন হয়ে গেছে। তো যদি তিনি বাংলাদেশের সংবিধান অনুসরণ করেন, যদি তিনি সাংবিধানিক সরকারি হয়ে থাকেন, তাহলে আপনি ফেব্রুয়ারিতে কী করে নির্বাচন দেন? একটা তো নির্বাচন হয়ে গেছে। তিনি তো বলেননি যে নির্বাচনটা বাতিল করা হয়েছে। মানে কিসের ভিত্তিতে নির্বাচন দেবেন ফেব্রুয়ারিতে? তার আইনি ভিত্তিটা কি? তা আপনি তো রাষ্ট্র নিয়ে তো এসব তামাশা করতে পারেন না। এখন তো আপনি ওখানে কী করছেন? আপনি ইমেজ বৃদ্ধি করার জন্য ওখানে যাচ্ছেন। আপনি একটা বিপুল কিছু লোককে নিয়ে ওখানে যাচ্ছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে যাচ্ছেন। তার মধ্যে দুটো রাজনৈতিক দলের নিবন্ধনই নেই, আইনগত নিবন্ধনই নেই। এনসিপির কোনো আইনগত নিবন্ধন নেই, ঠিক না? জামাতের নিবন্ধন যে আবার নতুন করে এটা নাই। দ্বিতীয়ত, আদতে গণ অভ্যুত্থান হওয়ার পরে বিএনপিরও কোনো নিবন্ধন নেই। তার মানে একটা অনিবন্ধিত, অবৈধ 3টি দলকে নিয়ে তিনি ওখানে গেছেন। কেন?
আমি মিস্টার ফরহাদ মাজার আপনার কাছে আসি, এটি আপনার ব্যক্তি অভিমতের কথা হয়তো আপনি বলছেন না যে ব্যক্তি অভিমত না না আপনি আমি না 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 আমি আমি একটু point- এটা ব্যক্তি অভিমত কথা বলি না আমি, আপনি আমি লজিক্যাল, আপনি ব্যক্তি কেন না, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আপনি লজিক্যাল বলেন, আমাকে যদি মনে করেন যে আমি কোনো ভুল কথা বলছি আপনি বলুন না, আমি ভুল শুদ্ধ করবার শুধরাবার সেরকম না, ক্ষমতা তাহলে সক্ষমতা মানে ব্যক্তিগত তাহলে ব্যক্তিগত আমি বলবেন বলছি যে বাংলাদেশের রাজনীতিতে এখন যে প্রধান শক্তিগুলি রয়েছে জি। যারা জনগণের জন্য রাজনীতি আমরা তা করে, বলছি না, আমি লিগ্যাল কথা বলছি, আপনি শুনুন, আপনি তর্কটা সরাবেন না। জি। তর্কটা হচ্ছে যে লিগ্যাল আইনি কোশ্চেন, পলিটিক্যাল কোশ্চেন, কার হাতে শক্তি, আপনি এটাকে মব, এটা রাজনৈতিক দলগুলো মব, আপনার তো রাষ্ট্র প্রসঙ্গটা অলওয়েজ এটা আইনের এবং পলিটিক্যাল কোশ্চেন। তো আপনি সে প্রশ্ন দিচ্ছেন, আপনি আমাকে ব্যক্তিগত কেন বললেন? আমার তো ব্যক্তিগত মত না। কারো যদি কেউ যদি লিগালি বলতে পারে যে আমি ভুল বলেছি, তো আমি মেনে নেবো ওটা। আপনি কেউ যদি পলিটিক্যাল জায়গা থেকে বলছেন না আপনার পলিটিক্যাল ভুল, আপনি যে বলছি যদি আপনি এই সংবিধান রক্ষা করার শপথ তিনি নিয়েছেন নাকি, তাহলে যে সংবিধান রক্ষা করার শপথ তিনি নিলে তাহলে তো একটা তো নির্বাচন হয়ে গিয়েছে, তো সেটা হওয়ার আগে তো 5 বছর বাংলাদেশের সংবিধান ফেব্রুয়ারি তিনি কি করে নির্বাচন করবেন? কিসের ভিত্তিতে? আপনি যে অভিমতটা দিলেন, দেশের কত শতাংশ লোক এই অভিমতের সাথে এটা ইররিলেভেন্ট না, না আপনি আবার তর্কটা শুনে ফেলছেন। এটা তো কোন ব্যক্তিগত অভিমতের কোশ্চেন, এটা হচ্ছে আইনের প্রশ্ন, সাংবিধানিকতার প্রশ্ন। আপনি যদি সংবিধান মানেন তার সংবিধানের মধ্যে চলতে হবে। আপনি তো শপথ নিয়েছেন আপনি সংবিধান মানবেন, শেখ হাসিনার সংবিধান মানবেন, শপথ নিয়ে তিনি প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা কার? তিনি ধরেন, আপনি আইনের কথা বলবেন, প্রধান উপদেষ্টা হতেছেন কার? তিনি প্রেসিডেন্টের, ঠিক আছে তো, এবং সে তার তিনি উপদেষ্টা মাত্র। তিনি তো আইনের বাইরে, তিনি তো বলছেন যে আমি শপথ নিয়েছি। আপনি কি দেখেননি শপথ নিয়েছেন যে বাংলাদেশের সংবিধান মানবেন? তো সংবিধান যদি মানেন তো ঠিক আছে, আপনি গণঅভ্যুত্থান মানলেন না, আপনি সংবিধান মানবেন, ভালো। তাহলে যদি তাই মানেন তাহলে তো একটা নির্বাচন হয়ে গিয়েছে। আপনি আবার ফেব্রুয়ারিতে কিসের ভিত্তিতে নির্বাচন, কোন আইনের ভিত্তিতে আপনি নির্বাচনটা দেবেন? তাহলে জনগণের যে আকাঙ্ক্ষার কথা বলে, জনগণ যে নির্বাচনের কথা বলে, রাজনৈতিক নির্বাচনের কথা বলে, আপনি কি গণভোট করেছেন যে নির্বাচন না গণতন্ত্র? আপনি তো বলেন নাই। আপনি গণঅভ্যুত্থানের পরে কি কোনো গণভোট নিয়েছেন? জনগণের জিজ্ঞাসা করেছেন? কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে। আর রাজনৈতিক দল মানে কি বাংলাদেশে? এটা লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি, প্রত্যেকটি দলই। ডেফিনেটলি আমি বলি ব্যাপারটা খুব কনসেপচুয়াল। আপনি 5-10 কোটি টাকা ছাড়া কি নির্বাচন করতে পারবেন? এটা আসবে কোথেকে? নিশ্চয়ই কোনো মাফিয়া দেবে, কারণ তার যে অর্থনৈতিক যে স্বার্থ, সেই স্বার্থটা পূরণ করার জন্য আপনাকে আজকাল বলতে 20 কোটি টাকা নির্বাচন করা যাবে না। তো যারা নির্বাচন করবে 20 কোটি টাকা পাবে কোথায়? লুটপাট ছাড়া। তার লুটেরা মাফিয়া শ্রেণী যারা বাংলাদেশকে আরো শোষণ করতে চায়, দুর্বৃত্ত, যাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ লড়াই করে রক্ত দিয়ে গণঅভ্যুত্থান করেছে, তো তাদের সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করা হয় নাই? না, তাহলে এই যে যখন শেখ হাসিনা পালিয়ে এগুলো বলা হচ্ছে যে গত 15 বছরে 3-4টি নির্বাচন যেগুলি হলো সেগুলি দিনের ভোট রাত এগুলো আমি নির্বাচন হয়ে গেল। তো ভেরি গুড। তাহলে আপনি যখন সংবিধানকে যখন আপনি বলবেন যে আপনি সংবিধান রক্ষা করবেন, তাহলে শেখ হাসিনা তো বলেছে যে সংবিধানের অধীনেই তো তিনি নির্বাচন করেছেন। তাহলে আপনি বলুন, লিগালি বলুন যে এই নির্বাচনগুলো বাতিল করে দিলাম আমি। আপনি তো এরকম, এইটা তো রাষ্ট্রেরই পাই, এটা তো গ্রামীণ ব্যাংক না, এটা তো রাষ্ট্র। আপনি রাষ্ট্র নিয়ে তো আপনি ছেলে খেলা করতে পারেন না। এখন কেউ না কেউ তো বলবে, কারণ আমি তো কথাটা বলছি, কারণ আমার কথা তো লক্ষ লক্ষ লোক শুনছে। কেউ যদি মনে করে লিগালি আমি ভুল বলছি, তাহলে বলুন আমাকে, আমি ভুল বলছি, আমি মেনে নেবো, অসুবিধা না। সেটা তো একটা কোর্টে, উচ্চ আদালতের একটা রেফারেন্ডাম নিয়েই তো সেখানে কোনো রেফারেন্ডাম না, মতামত না হয়েছে। হোয়াট ডাজ ইট মিন বাই রেফারেন্ডাম? আর যে মতামত নিয়েছে আমাকে দেখান তো, থেকে রেফারেন্ডাম কে দিয়েছে? উচ্চ আদালত দলিলটা দেখেন, আপনি দেখেছেন? উচ্চ আদালত এরকম একটা মত দিয়েছে, আপনি দেখেছেন? একটা মত দিয়েছে, আমরা তো সেটা শুনেছি আমি। দেখেছেন আপনি দেখেছেন? আপনি সাংবাদিক, জি, আপনি দেখেছেন কিনা? আপনি হ্যাঁ না মানে তারপরে বলছেন যে আরে ভাই আমি আপনাকে লজিক্যাল বলছি, আপনি কেন ইললজিক্যাল হয়ে যাচ্ছেন? আপনি উচ্চ আদালতে আপনি বলছেন যে একটা তার মতের ভিত্তিতে 106 অনুচ্ছেদে আপনি মতামত দিয়েছেন, খুব ভালো কথা। তো দেখান মতামতটা কি, কিসের ভিত্তিতে মতামত, কে সাইন করেছে, কারা ছিল, কার মতের ভিত্তিতে, কোন কোন আদালতের বিচারপতি ছিলেন, এটা কি আপনি মানে সে যে মতামত নেয় না এটি নিয়ে তো কেউ প্রতিবাদ করে? আমি তো তর্ক করি না রে ভাই, আপনি তো বলি না, আমি কাছে মতামত নিয়েছি, আমি তো ঠিক আছে নিয়েছি, দেখেন আমাকে কি মতামত নিয়েছে। আচ্ছা, আমি আপনাকে সাংবাদিকের দেখুন, আমি সেই মতামতের কপি তো আপনার কাছে নিয়ে আসিনি, যদি আবার কখনো সুযোগ হয় আমি আপনাকে যদি পাই। আপনার দরকার তো নেই, আপনি একজন সাংবাদিক, জি, আমি হলাম যে একটা লিগালি
আমাকে আপনি বলছেন যে একটা সমাজচিন্তক, কবি, সমাজচিন্তক লেখক, জি বলছেন, ফলে অবভিয়াসলি আমি ল সম্পর্কে জানি। জি। আমি একটা না, আপনি বহুমাত্রিক অভিজ্ঞতার Very অভিজ্ঞ good. ব্যক্তি, জি। তাহলে তো আমি আইন নিয়ে কথা বলছি। আপনি আমাকে বলছেন আপনি হাইকোর্টের একটা পাইছেন, আপনি মতামত নিয়েছেন 106 অনুচ্ছেদ দ্বারা। প্রথমে 106 অনুচ্ছেদ দ্বারা মতামতের ভিত্তিতে এরকম কোনো সরকার গঠন করা যায় না, যদি কনস্টিটিউশনের ভিতরে আপনি যান। আপনি যদি বলেন যে ঠিক আছে তবু আমি মেনে নিলাম, তা আপনি বলছেন তো দেখান না আমাকে, আপনি কেন সেটা পাবলিশ করছেন না? আপনি কি মতামত, কে মতামত দিচ্ছে? এটা থাকবে না, এটা তো লিগ্যাল ডকুমেন্ট। তো এটা তো লিগ্যাল ডকুমেন্ট থাকবে না, আপনি বলছেন আমি মতামত দিচ্ছি, আমি কি কান কথা শুনে চলবো রাষ্ট্র? নিশ্চয়ই, হ্যাঁ, আপনার কাছে এই বিষয়ে তো নিশ্চয়ই আরো অনেক বিশ্লেষণ আছে এবং সেই বিশ্লেষণ আমি আপনাদের কাছে যেটা আশা করবো, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনার কাছে আশা করবো যে সাংবাদিকরা কিন্তু সাংবাদিকতার জায়গায় দাঁড়িয়ে কথা বলবে। এখন আপনি আমাকে যে প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নগুলো কিন্তু একেবারে হাঁটুরে টঙ্গে বসে আলোচনা করি না আমরা। এটা তো হলো না, ঠিক হলো না। তো আপনাদের প্রস্তুতি লাগবে তো যখন আপনি আমাকে প্রশ্ন করবেন। যখন দেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো, আপনি বলছিলেন যে 3-4টি দল গেল, তারাই তো রাজনীতি করে, তারাই তো নির্বাচন করে, তারাই তো এই যে আমরা বলি ভবিষ্যৎ রাজনীতি, তারা ক্ষমতায় আসবেন। আমি তো আইন নিয়ে কথা বলবো। আপনি রাজনীতি যাই করেন না কেন সেটা আমার আলোচনার বিষয় না। এই রাজনৈতিক দলের মধ্যে এনসিপি কি নিবন্ধিত দল? রাজনৈতিক দল বলে বলতে হবে তারা তো জুলাই বিপ্লবের প্রথম সারির যোদ্ধা ছিল। এনসিপি না, জুলাই বিপ্লব গণঅভ্যুত্থান করেছে এনসিপি না, এনসিপি করেছে পরে। এনসিপি একটা 8-10টা রাজনৈতিক দলের মতো। এই দেখেন আমরা ইররাশনাল এবং ইললজিক্যাল কথা বলে তো হবে না। তাহলে এনসিপির তো কোনো নিবন্ধন নাই, এটা তো কোনো নিবন্ধিত দল নয়, জামাতের নিবন্ধন নাই, তো আপনি কিসের ভিত্তিতে বলছেন রাজনৈতিক দল? আর বিএনপি যাকে আপনি বলছেন রাজনৈতিক দল, সেই বিএনপির নেতা তো বিদেশে। আপনি তো এইসবগুলো তো সিরিয়াস পলিটিক্যাল ইস্যু। আপনারা ওই প্রশ্ন বাদ দিয়ে নির্বাচন করছে কেন? আপনাকে আপনাকে জিজ্ঞাসা করি, এই লুটেরা মাফিয়া শ্রেণীকে আপনাকে টাকা দিয়েছে না? সেরকম তাহলে আপনি নির্বাচন কথা হোয়াই ইউ দেন সো সিরিয়াস অ্যাবাউট নির্বাচন? মানে যেহেতু আমাদের রাষ্ট্রের তো আমি বলি আমাদের তো রাষ্ট্রের একটা অত্যন্ত, তাহলে কি আমরা নির্বাচন করবেন? অবশ্যই চাইবো, সেটা পরের তর্ক। আপনি প্রথমত এই ইস্যুতে আগে অ্যাড্রেস করবেন। নির্বাচন না চলে কেউ রাষ্ট্র চলবে, সেটা পরের প্রশ্ন। এখন নির্বাচন যখন চাইবেন, কিসের নির্বাচন চাইবেন? গণপরিষদ নাকি সরকার নির্বাচন নাকি স্থানীয় সরকার? এটা তো পরিষ্কার হচ্ছে না। সেটা তো ঐক্যমত কমিশনের আলোচনা চলছে। হুইজ ঐক্যমত কমিশন? সংবিধানে আছে ঐক্যমত কমিশন বলে কিছু? বাংলাদেশের সংবিধানে ঐক্যমত কমিশন এটি তো আওয়ামী সরকার পালিয়ে যাবার পরে নানা কিছুই কিন্তু এখানে সংযোজন করা হয়েছে। তাহলে আপনি গণঅভ্যুত্থানের সরকার তৈরি করেন, আপনি তো করেন নাই। আপনি বলছেন উপদেষ্টা সরকার। উপদেষ্টা সরকার কার নিয়ম মতো চলবে? সংবিধানের মতো চলবে, সংবিধান অনুসারে চলবে। সংবিধানে কোথাও ঐক্যমত কমিশন বলে কিছু আছে? না, শুনুন, আপনাকে এগুলো হচ্ছে ইললজিক্যাল, এবং এটা হলো বাংলাদেশকে একটা ডিজাস্টারের দিকে নিয়ে যাবার একটা চর্চা। এটা ভয়ঙ্কর ক্ষতিকর, বাংলাদেশকে একটা মারাত্মক বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে নির্বাচন হলে। এই পুরো প্রসেসটাই, এই যে আমি আপনাকে বুঝাতে পারছি না একজন সাংবাদিক, আপনি যে আমি বুঝতে পারছি না আসলে আমার বুঝতে পারছেন। তাহলে আপনাকে একটু আইনি ব্যাপারটা পড়াশোনা করে আসতে হবে। নিশ্চয়ই। সেদিক থেকে আমাদের উচিত হবে কি, যে আপনি যদি বলেন আমি সংবিধান মতো চলবো, শপথ নিচ্ছে সংবিধান রক্ষা করার জন্য, তো আপনি কি চলবেন না সংবিধান মতো? চলবেন তো। সংবিধানে নির্বাচনের কথা নিষেধ করা আছে? নির্বাচন হয়ে গেছে তো, একটা 5 বছর পরে হবে। এই আপনি যে ডিসেম্বর ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে, এটা কোথায় লেখা আছে? বা আমরা তো নেপালে দেখলাম সরকার চলে গেল, তারা 6 মাসের মধ্যে নির্বাচন দিল। সেটা তো একটা ভিন্ন ধরনের অন্তর্বর্তীকালীন সরকার তো করেন, সেটা এটা তো স্ট্রাগল। আপনি তো এই যে লিগ্যাল কোশ্চেনগুলো, নেপালে উদাহরণ দেবেন না, নেপাল আগে বাংলাদেশে হয়েছে। আমরা তো বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, আপনি গণ অভ্যুত্থানটা বুঝেন এর মানে কি? ছাত্র জনতা সবাই মিলে যে বিপ্লব, এটাকে বিপ্লব বলে না। লেটস টক অ্যাবাউট আমরা আইনের জায়গা থেকে। জি জি, গণ অভ্যুত্থান মানে এটা আইন মেনে তো হয় নাই। গণঅভ্যুত্থান তো আইন মেনে হয় না। ভেরি গুড। তার মানে পুরনো যে আইন, সেই আইনটা বাতিল হয়ে গেছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। আচ্ছা, সেই পুরনো আইন যখন বাতিল হয়ে গেছে, আপনি আবার সেই পুরনো আইনে আপনি এবার প্রতিষ্ঠিত করলেন গণঅভ্যুত্থান পরে, দিয়ে বলেন আমি আইন মতোই চলবো, তো চলেন আইন মতো। তাহলে ফেব্রুয়ারিতে কি করে নির্বাচন হয়? তাহলে আপনি কি চান যে প্রফেসর ডক্টর নিজের সরকার আরো অনেক দিন থাকুক? আমি তো বলি না, আপনি ইললজিক, আমি তো ইররাশনাল, আমি তো এটা বলি না একবার। আমার কথাকে আমি তো বারবার বলছি, আরে আপনি তো ইররাশনাল কাজ তো করতে পারেন না, আপনি তো ইললজিক্যাল কাজটা করতে পারেন। এটা তো রাষ্ট্র ভাই, আপনি তো আপনি নিজের মতো করে খেয়াল করে কিছু করতে পারেন না। আপনি আমি তো জনগণ, হ্যাঁ আমি জনগণের পক্ষে। যদি আপনার গণঅভ্যুত্থান হয়েছে, আমি বলেছি আমার লেখাতে বারবারই বলেছি, 8 তারিখে একটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে।
আচ্ছা, আপনি সাংবিধানিক প্রতিবিপ্লব করে পুরনো কনস্টিটিউশনকে আপনি পুনর্বহাল করেছে, খুব ভালো। তার মানে গণঅভ্যুত্থান হেরে গেছে। তো আপনি যদি পুনর্বহালই করে থাকেন তাহলে আপনি আইন মতো চলেন। আমি যে যুক্তির কথা বলছি, আমি তো অযুক্তি কিছু বলছি না। সেই জন্য বলছি, আমি কি নির্বাচন চাইবো না? অফকোর্স চাইবো নির্বাচন, কিন্তু আপনি তো নির্বাচন যখন চাইবেন, আপনি বলছেন আপনি সংবিধান রক্ষা করবেন, তো সংবিধানে কোথায় লেখা আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে? না, মানে সংবিধানে তো সেই নির্বাচনের সময় দিনকাল লেখা নাই, কিন্তু একটা নির্বাচনের আকাঙ্ক্ষা তো জনগণ করছে, এবং সেই জনগণ কি আপনি এখন যতগুলি সার্ভে, বিভিন্ন জায়গায় যে সার্ভেগুলি হচ্ছে সেখানে বলছে এত পার্সেন্ট লোক জামাতকে ভোট দিবে, এত পার্সেন্ট লোক বিএনপিকে ভোট দিবে। নির্বাচন হলে কে ভোট দিবে? আপনি কি একবারও বলেছেন যে নির্বাচন করতে চান নাকি আপনি বাংলাদেশকে নতুন করে গঠন করতে চান? তাহলে তো আমি আপনার সাথে নতুন করে গঠন কিভাবে করবে? নতুন করে গঠন কি করে? কনস্টিটিউশন প্রসেস বলে। এই জন্য আপনাকে বলছি যে এগুলো তো আমাদেরকে যখন ডাকবেন একটু আপনাদেরকে একটু ডিপ থেকে চিন্তা করতে হবে। রাষ্ট্র গঠন করা হয় থ্রু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা, এটাকে বলে গণপরিষদ। মানে গণপরিষদ নির্বাচনটা হতে হবে পুরনো সংবিধান বাতিল করে দিয়ে আপনি কনস্টিটিউশন মানে গঠনতন্ত্র প্রণয়ন করবার যে নির্বাচন, এর দ্বারা গণপরিষদ নির্বাচন দ্বারা হবে, তারা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে শেষ করি। নতুন গঠনতন্ত্র প্রণয়ন করার পরে নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন সরকার নির্বাচিত। গণপরিষদ বাতিলের কথা তো আমরা শুনতেই পাচ্ছি, আপনারা বলছেন, আর দু চারজন বলেছিল, তারা এখন একটু চুপচাপ দেখি। এনসিপিও সেটা বলেছিল, গণভোটের কথাও এখানে এসেছিল, সেটিও দেখছি ঢিমতালে এক ধরনের মনে হচ্ছে। আমি অত্যন্ত আপনার প্রসঙ্গে আমি খুব খুশি হলাম, আমি অত্যন্ত গর্ববোধ করছি, আমি বলছি কারণ যেহেতু আমি জনগণের প্রতি আমি অঙ্গীকারবদ্ধ, আমি জনগণকে রিপ্রেজেন্ট করি, আমি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করি না। ফলে যদি মনে করেন যে আমাদের জনগণের পক্ষ থেকে আমরা এতটুকু বলতে পারি, যদি আপনারা মনে করেন নির্বাচন করবেন নাকি আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে, এটা রেফারেন্ডাম দিন, জনগণ কি চায়। আপনি তো জনগণের যদি কথাই বলতে চান, কারণ জনগণ তো অলরেডি একটা আপনাকে রায় দিয়েছে 5ই আগস্টে, যে পুরনো ব্যবস্থা আমরা আর চাই না, আমরা নতুন ব্যবস্থা চাই। ফলে রাজনীতির দিক থেকে এটাকে বলা হয় কি গাঠনিক ক্ষমতা, মানে জনগণ তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার তারা প্রদর্শন করেছে 5 তারিখে। এগুলো লিগাল টার্ম, আমি যে কথাগুলো আপনাকে বলছি এটা বলে আইনি ভাষা, এবং পলিটিক্যালি এটা একই সঙ্গে বৈধ, মানে এটা লেজিটিমেট একদিকে এবং লিগ্যাল বোথ, যে গাঠনিক ক্ষমতা লেজিটিমেট পলিটিক্যালি, অ্যাট দ্য সেম টাইম এটা লিগ্যাল, মানে আইনিও বটে। কারণ জনগণের এই সামষ্টিক অভিপ্রায় যেটা 5 তারিখে জনগণ ব্যক্ত করেছে, এটাই হলো সর্বোচ্চ আইন, এর নিচে কোনো আইন হতে পারে না। আপনি সেটাকে অস্বীকার করলেন, করে নিয়ে এসে আপনি আবার ফ্যাসিস্ট রাষ্ট্রকে আপনার পুনরায় কায়েম করলেন। ডক্টর ইউনূস এই কাজটা করেছেন 8 তারিখে। এই করার পরে আপনি বাংলাদেশের এই জটিলতাগুলো তৈরি হয়েছে, এটা তো তর্ক তো হওয়ার কথা ছিল না। আপনি করার পরে আপনি কি করবেন? আপনি চুপকে সরাই দিবেন সংবিধান। সামরিক অভ্যুত্থান হলে কি হয়? সামরিক অভ্যুত্থান হওয়ার পরে তারা কি সংবিধান স্থগিত করে না? সাংবিধানিক অভ্যুত্থান কি হয়েছে? আমি বলছি না হলে কি হয়, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে শেখানোর জন্য। সামরিক অভ্যুত্থান যখন হয় তখন সেনাবাহিনী কি করে, যে আমরা সব সংবিধান স্থগিত, তারপরে তারা আদেশের দ্বারা, ফরমান দ্বারা দেশ চালু করে। এখান থেকে তারা এটা করেন নাই, তারা তো সংবিধান তো স্থগিত করেন না, সংবিধান বাতিলও করেন নাই। না, সেখানে তো সেনাবাহিনী ক্ষমতায় আসে নাই, সেনাবাহিনী তো ক্ষমতা আছে, কে বলল মার্শালও তো আসে নাই, বা সেটা ভিন্ন। শুনুন, মার্শাল হচ্ছে বাইরের ফর্ম। আপনি এই জন্য এটাকে বলা হয় সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। শুনুন, আপনাদেরকে একটু ভেরি কারেক্টলি বলতে হবে এই সরকারের চরিত্রটা কি। এটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, এটা হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। কারণ সেনাবাহিনী যদি সমর্থন না করে তাহলে এই সরকার একদিনও টিকতে পারে না। তো এটা তো এই আপনার বিভ্রান্তি করতে পারবেন না। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আসলে জনগণ আসলে কার সেটা আসলে বুঝতে পারছি না, কারণ আপনি জনগণের কথা বলছেন, রাজনৈতিক দলগুলো জনগণের কথা বলছেন, এবং আমার কথা বলি আপনাকে খুব সিম্পল। আমার কথা যদি অযৌক্তিক মনে হয় তো জনগণ তো শুনছে, জি জি, তো জনগণই আপনাকে রায় দেবে, দরকার তো নাই। আমি তো জনগণের প্রতিনিধির কথা বলছি, সবাই জনগণের কথা বলে। এখন প্রধান আমার কথার মধ্যে যুক্তি কি অযৌক্তিক সেটা তো ভিন্ন প্রশ্ন। আপনি জনগণের কথা বলে বহু কথা করতে পারেন, দেশকে লুটপাট করতে পারেন, আপনি বড় বড় প্রজেক্ট আনতে পারেন, নিজের মধ্যে বিতরণ করতে পারেন, আপনি গ্রামের গরিব কৃষককে আরো গরিব করতে পারেন, শ্রমিককে আপনি মজুরি না দিতে পারেন, বহু কিছু আপনি করতে পারেন। আপনার তো ক্ষমতা আছে, ইউ ক্যান ডু হোয়াটএভার ইউ লাইক টু। কিন্তু আমরা বলতেছি লজিক, রেশনালিটি
এবং কিছু আইনের ভাষা, আইনের কথা, রাজনৈতিক সাহিত্য বা রাজনৈতিক বিজ্ঞানের যে ব্যাপারগুলো আপনার সঠিক, এইটা বলছি। কেউ যদি সেই জায়গাতে বলে যেন উনি ভুল বলছেন, ঠিক আছে। আর জনগণ কথাটা অ্যাবস্ট্রাক্ট। এখানে জনগণ বলতে বোঝানো হয় যারা ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়ে তাদেরকে পরাস্ত করেছে। জনগণ বলতে তাদেরকেই বুঝাবে যারা ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট শক্তি বিরোধী এবং ফ্যাসিস্ট রাষ্ট্র বিরোধী। এর বাইরে কোনো জনগণ নেই। আপনি যে জনগণ বলতেছেন ওটা লুটের মাফিয়া শ্রেণীর জনগণ, ওটা শুনে আমার লাভ নেই। তাহলে আমি জানি না, তাহলে যারা এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল, রাজনৈতিক দল বলি, আমাদের ছাত্র জনতা বলি, আপনি বলি, আমি বলি, বা আমরা যারা জড়িত ছিল, তারা তো আমার কথা শুনতেছে, তাহলে বলুক না আমার বিরুদ্ধে, আসলে তো না আপনার বিরুদ্ধে বলার প্রসঙ্গ না। আমি জনগণকে সংজ্ঞায়িত করতে গিয়ে আসলে জনগণ না, আপনাকে আমি সহজ একটা বুঝিয়ে দিচ্ছি। আমি তো এই কথাগুলো বললাম, তো তাকে ডেকে নিয়ে বলেন ফরামে সেগুলো বলছে, আপনি কি বলেন? এটা তো তর্কের বিষয়। আমি তো জনগণের পক্ষে তো কথা বলছি। আমাকে তো আপনি ডেকেছেন যেহেতু আমরা শুনবার জন্য ডেকেছি। ভেরি গুড, তাহলে আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি আরেকজনকে বলতে পারেন। আপনি যে সাংবাদিক বলতে পারেন যে ফরাম এটা বলতেছে, আপনারা কি মনে করেন? আমি তো তর্ক করবো, এই তর্কটা তৈরি করে তো আপনার কাজ। নিশ্চয়ই, এবং তর্ক তৈরি হয়েছে, কিন্তু তর্ক তৈরি হয়েছে, আপনি তর্ক তৈরি করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা বিশিষ্ট সমাজচিন্তক, কবি, লেখক, রাজনৈতিক বিশ্লেষক জনাব ফরহাদ মাজারের সাথে কথা বলছিলাম রাজনীতির ভিতর বাহির নিয়ে। তিনি তার অভিমত ব্যক্ত করলেন, এবং একই সাথে আমরা একটা ছোট্ট বিরতির পরে একই অতিথি নিয়ে আবারও আমরা ইস্পানী মির্জা বসু বারাতিতে ফিরে আসছি। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জা বসু বারাতিতে আমরা আবারও ফিরে এসেছি রাজনীতির ভিতর বাহির নিয়ে। আমাদের সাথে কথা বলছেন কবি, লেখক, সমাজচিন্তক ও রাজনীতি বিশ্লেষক জনাব ফরহাদ মাজার। আমরা একটা নতুন প্রসঙ্গে আসতে চাই, এবং মিস্টার ফরহাদ মাজার, নিশ্চয়ই আপনি সারা দেশ ব্যাপী নানা রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যান। মানুষের মধ্যে, যেমন আমাকে নিয়েও একটা মানুষের প্রতিক্রিয়া থাকতে পারে, যদিও আমরা আপনাদের মতো অত ফোকাসড কেউ নয়। আপনাকে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আপনাকে নিয়েও কিন্তু মানুষের মধ্যে নানা রকমভাবে হয়তো আপনার ভক্তও আছে, আবার আপনি যা বলেন সেগুলিকে তো অনেকে অপছন্দই করতে পারে। তো সে অবস্থায় আপনি নিজকে কিভাবে বুঝেন, যে নিজেকে কিভাবে চিনেন আপনি? আমি যে তর্ক সমাজে গুরুত্বপূর্ণ তর্ক তুলতে পারি, তার জন্য আমি গর্ববোধ করি। প্রথম, অপ্রয়োজনীয় তর্ক তোলেন আপনি? অপ্রয়োজনীয় কোনো তর্ক তোলেন না? আমি মনে করি না। এই পর্যন্ত কেউ আমাকে বলেন আমি অপ্রয়োজনীয় তর্ক তুলেছি। আমার সম্পর্কে যারা সমালোচনা করে তারা হয়তো বলতে পারে যে আমি এটা এগ্রি করি না, বা তাদের স্বার্থের সঙ্গে লাগে, কিন্তু অপ্রয়োজনীয় তর্ক করেছি আমি এই পর্যন্ত দেখি নাই। তাহলে তর্ক সৃষ্টি কেন করেন? তর্ক তো বুদ্ধির ভিত্তির কাজই তো তর্ক তৈরি করা, সত্যকে আবিষ্কার করা তর্কের মাধ্যমে। মানে সমাজের মসৃণতাকে নষ্ট করবার জন্য অপ্রয়োজনীয় তর্ক তৈরি না, এটা তো ভুল কথা বলছেন। তাহলে তো আপনার কথা শুনে মনে হচ্ছে সক্রেটিস খুব খারাপ কাজ করতেন। সক্রেটিস তর্কই করতেন, ডায়ালগ ছিল না। তো সক্রেটিস ডায়ালগ তৈরি করেন। ডায়ালগ তো সত্যের দিকে নিকটবর্তী হবার পথ। কোরআন শরীফ আমরা ডায়ালগ হয়, আপনি তো আল্লাহ বলতেছে ডায়ালগ হচ্ছে না মুহাম্মদের সঙ্গে, তুমি কি দেখো নাই ওই ঘটনা সেই ঘটনা, ডায়ালগ। ফলে আপনার সঙ্গে যেমন ডায়ালগ হচ্ছে, তর্ক তো অবশ্যই হবে। তর্ক মানে তো ডায়ালগ। ডায়ালগের মধ্য দিয়ে তো সত্য নীতিকে উন্মোচিত করে। তো বলে আমি তর্কে ভয় পাচ্ছেন কেন? আমি তর্কে ভয় পাচ্ছি না, আমি বলছি যে আপনার তর্কগুলি সবসময় যৌক্তিক হয় কিনা। আর সেটা তো আপনি বিচার করবেন। আমার তর্ক তো আমার কাছেই যৌক্তিক। কেউ যদি মনে করে আমি অযৌক্তিক, তো আমি নিশ্চয়ই মেনে নেবো, অসুবিধা তো নাই কেন। তর্ক মানেই তো আমি যদি অযৌক্তিক কথা বলি, কেউ আমাকে যুক্তি দ্বারাই বুঝাবে যে আপনি যুক্তিসম্মত কথা বলেননি, তখন স্বভাবতই আমি সেটা মেনে নেব। এটাই তো বুদ্ধিজীবী দার্শনিকদের কাজ। তাহলে তো একটা অহংকারী লোক না যে আমারটাই মত। আমি তো মতে বিশ্বাস করি না। মত কিন্তু হলো চিন্তা করার বিরতি। মানে যখন আমি চিন্তা করা বন্ধ করি, তখন এটাকে বলে মত। আর চিন্তা মাত্রই তর্ক করে, চিন্তা মাত্রই নিজের মতকে নিজে প্রশ্ন করে। কালকে আমি যে চিন্তায় ছিলাম, আজকে ওটাকে আমি প্রশ্ন করতে পারি। গতকাল তো ভেবেছি, আজকে ওদের ঠিক না, বা আমি এতদিন এটাই বিশ্বাসটা ছিল, আজকে মনে হচ্ছে এটা সঠিক না। এটাই তো তর্ক ছাড়া তো সত্য ইম্পসিবল। আমরা তো সারাক্ষণ তর্ক করি, নিজের সঙ্গে করি না। আপনি তো নিজেও করেন, যে আপনি দেখলেন যে 1 মাস আগে আপনার চিন্তা ছিল, একদম ভেবেছেন, আপনার এটা তো ভুল করেছি, আমি এটা ঠিক হয়নি। ফলে আমি নতুন করে ভাবেন, নতুন করে চিন্তা করেন। আমি যে কোনো মতকেই চিন্তা, মানে সজীব এবং সক্রিয় চিন্তা, যে কোনো মতকেই আবার নতুন করে পর্যালোচনা, নতুন করে বিচার করে, এটাকেই বলে চিন্তা। যে আপনি বলছেন যে হয়তো আমি আজকে যেটা চিন্তা করছি, কালকে আমার সেটা ভুল হতেও পারে, আমি নতুন ভাবে সে চিন্তা করতে। আপনি কি এই ধরনের কোনো ভুল করেছেন বলে আপনার? না, ভুল না, চিন্তা তো অগ্রসর হয়। আপনার একটা উপলব্ধির জগৎ আছে, এরপর আছে বুদ্ধির জগৎ, এরপর হচ্ছে প্রজ্ঞার জগৎ। ফিলোসফি যদি দেখেন তাহলে দেখবেন ফিলোসফাররা এই 3টা জগৎকে আলাদা ভাগ করে। আপনি জগৎকে উপলব্ধি করেন, যেমন আমি এটাকে দেখলাম, এটা কি, এটা একটা কাপ,
এর মধ্যে পানি আছে। আর আমি একটা বিজ্ঞানীকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় কাপ দেখছো, এটার মধ্যে কি আছে, একটা ম্যাটার, একটা বস্তু আছে, এর ইলেকট্রন প্রোটন আছে। তো আপনি কি মনে হচ্ছেন দুজনের সত্য আলাদা? সত্য তো আলাদা না। তাহলে উপলব্ধির জগৎ থেকে জ্ঞানের জগতে প্রবেশ করাটা এটাই তর্কের মাধ্যমে আমরা মানে সেখানে বলছি আপনি কখনো কি মনে করেন কিনা আপনার এই এই সারা জীবনের এই বিশ্লেষণে এসে আপনি কোথাও কি আপনার কোনো ভুল নিজে খুঁজে পেয়েছেন কিনা? না, বিকাশ আর ভুল এক কথা না। বিকাশ মানে আপনি দেখতেছেন যে সূর্য ডোবে, সন্ধ্যাবেলা যখন বিকেলের দিকে দাঁড়ান আপনি কি দেখেন? সূর্য ডোবে। সূর্য কি ডোবে? ডোবে কি? আমি সূর্য তো ডুবেই দেখি আমরা জানি, দেখেন। কিন্তু কেউ কোনো বিজ্ঞানী মানবে সূর্য ডোবে? মানবে না, সে অন্য জায়গায় উঠছে, আপনি দেখছেন সূর্য ডুবে, আমার এখানে ডুবছে। তাহলে ভুল, এটা তো ভুল। আর আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নটা তো এইভাবে উত্তর দেওয়া যায় না, ভুল কিংবা নির্ভুল তা তো না। কারণ আমি যদি কোনো ভুল অবস্থান থাকে, ভুল অনুমান থাকে, এটা তো আমি আমার চিন্তার দ্বারাই বিচার করে শুদ্ধ করছি। এই কারণে বলছি যে মানে যেহেতু দর্শকদের মুখোমুখি আমরা হয়েছি, আমি আর আপনি হয়েছি, আমার তো আমাদের জীবনে আমরা অনেক ভুল করেছি, লেখাপড়া ভালো করতে না পারলে পরীক্ষা খারাপ করেছি, আজকে দিনে যা করেছি কালকে গিয়ে আপনি যেটা বললেন আপনার উদাহরণ থেকে, সেটাই তো আমার কাছে ভুল প্রমাণিত হয়েছে। তো এভাবে হয় না, এটাকে বলে বিচার। আপনি যে এগুলো সম্পর্কে আপনি পরিচিত দেখবেন, চিন্তার কাজটা হচ্ছে পর্যালোচনা করা, নিজের চিন্তাকেও পর্যালোচনা করা, এটা হলো চিন্তার কাজ, ভুল আবিষ্কার করা না। ভুল তো আপনি চিন্তাটা ডায়ালেক্টিকে যখন যা এগোয়, কেমন এই যে একটাকে যেটা দেখালাম, আমি বললাম যে এটা চা, এটা একটা কাপ, আর এটা বিজ্ঞান বলে না এটার মধ্যে ম্যাটার, এটার মধ্যে ইলেকট্রন প্রোটন আছে, ফলে চিন্তা এইভাবেই তো অগ্রসর হয়। তার মানে আমারটা কিন্তু ভুল নয়, এটা চিন্তার বিকাশটা ঘটছে। নিশ্চয়ই চিন্তার বিকাশ। তাহলে মনে করছে আপনার কোথাও কখনো জীবনে ভুল হয়নি মনে করছেন আপনি? এটা তো আমি তো বলবো, এটাতে আমার যারা, আমি তো আমার কথা বলছি, এটা তো আমাকে ধরিয়ে দিয়ে তো আমি তখন বলবো যে আমার তো ভুল হয়েছে। কিন্তু আমার তো নিজের মধ্যে তো আমি চিন্তার যে ধারাটা অনুসরণ করছি, আমি সে ধারার মধ্যেই বড় হচ্ছি। এখন আমার যদি চিন্তার মধ্যে কোনো অযৌক্তিক কেউ কিছু খুঁজে পায়, তো বললে তো আমি সঙ্গে সঙ্গে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, এটা ভুল বলেছি, শুধরে নেব। আমি তো এই পর্যন্ত দেখিনি কেউ যে ফোরামে ভুল বলেছেন, আমার চোখে পড়ে নাই। আর আমি নিজে আপনার সামনে হয়তো কেউ সরাসরি বলছে না, কিন্তু আমরা তো লেখালেখি করি, লেখালেখি করবে না, আপনার বিরুদ্ধে লিখতে হবে, তাহলে লিখতাম না, লিখলে কেন ভুল বলবো? তাহলে তো আমি আমন্ত্রণ জানাতে চাই, ফরহাদ বাজু যদি কিছু বলে থাকে তার বিরুদ্ধে, যদি তার মধ্যে আপনি যদি আমাকে গালাগালি করেন, তা তো নয়। আপনি আমার কথা যদি প্রশ্ন ধরে নিয়ে এসে, আছে না বটগুলো ফেসবুকে আছে না, বট করে পেইড লোকগুলা, এরা বসে তো আপনি গালাগালি করতেই পারে। কিন্তু আপনি আমি যে এখন এই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, এর মধ্যে কোনো যুক্তির ভুল থাকলে, তথ্যের ভুল থাকলে বললে তো মেনে নেবো আমি, সমস্যাটা কি? আচ্ছা, তার মানে আপনার লেখার মত দ্বিমত যদি তৈরি হয়, তাহলে সেটাতেই আপনার জন্য একটা বড় বিষয়। আমি একটা প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে যে একটা জায়গায় কিন্তু সকলের একটা বিষয়ের মধ্যে মনোবেদনা, দুঃখ, কষ্ট সেটি আছে গত ফ্যাসিস্ট শাসনের কথা, যেটি আমরা বলছিলাম। সেই সময় আপনার নির্যাতিত হয়েছেন বাংলাদেশের অধিকাংশ যারা এই বুদ্ধিজীবী, চিন্তাশীল মানুষ, প্রক্রিয়াশীল মানুষ, শুধুমাত্র সেই ফ্যাসিস্টের সহযোগী ছাড়া বাকি সবাই কিন্তু কম বেশি তারা নির্যাতিত হয়েছেন। আপনি বিগত শাসনামলকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ফ্যাসিস্ট আমি খুব ভালো বলেছেন, এটা একটা ডেফিনেটলি এটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে। এবং তার পাশাপাশি এই যে আপনার গুম, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, আপনার মানবাধিকার হরণ করা, ব্যক্তির মর্যাদা হরণ করা, ব্যক্তির অধিকার হরণ করা, সেদিক থেকে তো এটা অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ একটা ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ছিল, কোনো সন্দেহ নেই, এভাবেই মনে করি। এগুলো তো আমরা আমাদের বক্তব্য দ্বারা, অ্যানালিসিস দ্বারা তো এই ব্যাপারটাকে তো প্রতিষ্ঠা করেছি আমরা, এবং আমাদের লেখাতে, আমার লেখাতে বারবারই এটা উল্লেখটা ছিল, ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করাটা এটাই গণতন্ত্রের লড়াই, এটাই আমরা বারবারই আমরা বলেছি। ফলে আমরা অনেকে এটা স্বভাবতই এই সরকার পছন্দ করেনি, ফলে যেমন কোনো ফ্যাসিস্ট সরকার পছন্দ করে না, এটা আমি দেখেছেন, তাদের আয়নাঘর ছিল, তাদের মানুষকে ধরে মেরে পেট কেটে নদীতে ভেসে দিয়েছে, এই নিষ্ঠুর ঘটনাগুলো ঘটেছে, ফলে হাজার হাজার মানুষ তো হয়েছে, আপনার অনেকে তো এখন ফিরে আসেনি, আমরা তাকে মারা গেছে না তারা কোথায় আছে তা তো আমরা জানি না। এবং গুম করাটা কত বড় ভয়ানক অপরাধ আপনি পরিবারের জন্য দিক থেকে ভাবুন, ওরা জানেও না যে এ মারা গেছে নাকি জীবিত আছে, ফলে এটা কিন্তু সম্পত্তির ক্ষেত্রে কিন্তু বিরাট প্রবলেম। কারণ আপনি কিন্তু যদি কেউ মারা যায়, ধরুন বাবা মারা গেলে তার সম্পত্তি ভাই বোনদের মধ্যে বিতরণ হয়, এখন সে যে মারা যে গেছে কি যায় না, এটা তো লিগালি প্রতিষ্ঠা করতে পারবেন না। তা দেখুন, তাদের পরিবারটা শুধুমাত্র শোকে কাতর তা না, কিন্তু তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সংকটময় একটা আইনি পরিস্থিতি তৈরি হয়েছে। এটা ভয়াবহ, যার জন্য জাতিসংঘে
ভিন্নভাবে এই যে গুমের বিরুদ্ধে যেটাকে যে আপনার গুমের বিরুদ্ধে আপনার আলাদা আইন করতে হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই শাসন আমলে কিন্তু আপনাকেও দেখেছি সেরকম একটা ঘটনার মধ্যে দুর্ভাগ্যক্রমে নিঃসন্দেহে আমি শুধু এটা না, এই গত শাসন আমলে তো আমি কার্যত আপনি ঘরবন্দি ছিলাম, আপনাদের এটিএনে তো আমি আসতে পারিনি না, এবং আপনাদের এটিএন এই গণমাধ্যম তো আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে না? গণমাধ্যম করেছে কিনা জানি না, কিন্তু হয়তো তৎকালীন সরকার করেছে না। কেন গণমাধ্যম আপনাদের ছিলেন না মনীষা, তিনি করেননি? করেছেন তো, সেটা তো এখন আছে ভিডিওগুলো, ঠিক না? তিনি তো আমার গুমের পরে আমাকে আমার বিরুদ্ধে অত্যন্ত নোংরা ক্যাম্পেইন করেছেন তো এগুলো। তো এটার জন্য দেখুন আমি তো ভিন্ন ধরনের লোক, তার জন্য মনীষার বিরুদ্ধে কে অবস্থান করুক, তার বিরুদ্ধে কিছু বলাটা ইম্পর্টেন্ট মনে করি না। তার বিবেকই তাকে বলবে তিনি যে অন্যায়টা করেছেন, কারণ সেটা একটা এই সরকারের সঙ্গে তাদের সম্পর্ক রাখার কারণে তিনি এসব ক্যাম্পেইনগুলো তারা করেছেন সেই সময়। কারণ সেই সময় স্বভাবতই আমাদের যে অবস্থানটা ছিল, আমার যে রাজনৈতিক অবস্থান, তাকে দমন করাটা এই সরকারের দিক থেকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তারা মনে করেছে। আমাকে দমন করতে না পারলে স্বভাবতই এই সরকারের যে বৈধতা এটা আসে না। দ্বিতীয়ত হচ্ছে যে সে সময় আপনি খেয়াল করবেন যে সে সময় আমার যে প্রধান যে লড়াইটা ছিল যে বাঙালি জাতিবাদীরা তাদের যে ইসলাম বিদ্বেষ, যে তারা ইসলাম দেখলেই তার প্রতি যে একটা ঘৃণার যে দৃষ্টিভঙ্গি, তার বিরুদ্ধে আমি একা লড়ছিলাম। কেন লড়ছিলাম? কারণ জনগণের কিন্তু একটা গণতান্ত্রিক অধিকার আছে। হেফাজত ইসলামের মতাদর্শ আমি সমর্থন করি বা না করি, তার মতাদর্শ প্রচারের অধিকার তার আছে, তার মতাদর্শকে মোকাবেলা করার ক্ষমতা আমি রাখি, সমস্যা নেই। আমি তাকে এই যে তর্ক আপনাদের মতন আপনার সাংবাদিকদের মাধ্যমে এটিএনে এখন যে ভূমিকাটা আপনার করছেন, এর মাধ্যমে তাদেরকে তো আমি মোকাবেলা করতেই পারি, আমার তো সমস্যা না, আমাকে কথা বলতে দিলেই হলো। ফলে বুর্জোয়া গণতান্ত্রিক অধিকার যেটা মত এবং চিন্তা বিবেকের স্বাধীনতা, এই স্বাধীনতা থাকলে তো সমাজটা অগ্রসর হয়ে যায়। কিন্তু তখন আপনি কি করছেন? আপনি তাদেরকে দমন করছেন বল প্রয়োগের দ্বারা, আপনি তাদেরকে কথা বলবার কোনো অধিকার দিচ্ছেন না। তো আমি তো হেফাজতের পক্ষে ছিলাম অবশ্যই, কারণ আমি তার মত প্রকাশের পক্ষে, নীতির পক্ষে আপনি ছিলাম। তো সে নীতির পক্ষে থাকার মানে তো আপনি হেফাজতের আদর্শকে ধারণ করেন না। আমার নীতির পক্ষে আমি দাঁড়িয়েছি, যেহেতু আমি মত প্রকাশের স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতা বিশ্বাস করি, ফলে হেফাজতের বলুন কি যে কোনো ইসলামপন্থীর বলুন, আমি তার পক্ষে দাঁড়িয়েছি। এখন যারা মাজার ভাঙছে, ঠিক আছে, এই ঘটনার পরে মাজার ভাঙছে, মব সৃষ্টি করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, লাশ পোড়াচ্ছে, আমি তো তাদের বিরুদ্ধে বলছি, আমি তো রাস্তায় লড়ছি। ফলে যেটা অন্যায় তার বিরুদ্ধে তো আমি সবসময় প্রতিবাদ করছি, ফলে আমাদের তো কাজ হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা। সেই ক্ষেত্রে তো আমি সবসময় আমরা মাজার ভাঙ্গা লালন উৎসব লাশ এই প্রসঙ্গে আসবো। আমাদের অনেক দর্শক আজকে আপনি আসবেন দেখে জানতে চেয়েছে আমাদের কাছে যে এই প্রশ্নটি করবার জন্য, যে আপনি যখন এই গত আওয়ামী আমলে আমরা দেখেছি, আমরা সেদিন সারাদিন আমরা উদ্বেগ, দুদিন ধরে সবাই দেশের মানুষ অনেক উদ্বেগের মধ্যে ছিল, এবং আমি দেশের মানুষকে ধন্যবাদ জানাই যে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা আপনাকে নিয়েছিল। সেদিনের ঘটনাটাকে একটু কি বলা যায় কিনা? দর্শকদের অনেক আগ্রহ আজকে জানবার জন্য কি হচ্ছিল, কখন কিভাবে কি হয়েছিল, যদি আমরা প্রচার করেছি দেখেছি, কিন্তু আপনার মুখ থেকে যদি জানতে পারি আমরা একটু। এটা তো আমি ইতিমধ্যে আমার একটা আমি দিয়েছি, এটা আমি বলেছি। আমি মনে করি যে দেখুন আমি তো ভিকটিম রাজনীতি করি না। আপনি দেখেছেন কখনোই আমি আমার উপর নির্যাতিত হয়েছে বলে কিন্তু আমি হাহুতাশ করি না। আমি এটা লড়াই করলো, হ্যাঁ, আমি লড়ি। তো আমি লড়েছি এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করেছে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, সিম্পল। আমি জনগণের পক্ষে নিয়ে থেকে কথা বলছেন নিশ্চয়ই। আচ্ছা, এত বড় শক্তি সে তো নাই এখন। তা তার আজকে ইন্টারন্যাশনাল যে ক্যাম্পেইন, মানবাধিকারের যে ক্যাম্পেইন, এইটা যেটা আমরা করেছি, এবং একই সঙ্গে জনগণকে যে আমরা এডুকেট করেছি যে এই সরকারকে অবশ্যই যদি সে এই স্বাভাবিকভাবে সে না করে, তবে তাকে গণঅভ্যুত্থানের মাধ্যমে উদ্ধার করতে হবে। তো এই সরকার তো তার শাস্তি পেয়ে গিয়েছে সেখানে। আপনি আর কোনো বিচার চাচ্ছেন না? বিচার তো হয়ে গেল, জনগণই তো বিচার করেছে। মানে আপনাকে যারা, আমি তো বললাম আপনাকে একটু আগে, আমার তো বিচার তো ভিকটিম, আমি সে বিচার কার কাছে চাইবো? হাসিনা তো বিচার হচ্ছে, আর কি চাইবো? মানে ব্যক্তি ফরহাদ মাজারকে যারা, আমি তো বললাম তো ভিকটিম, তো আমি তো ভিকটিমের রাজনীতি করি না। ব্যক্তি ফরহাদ মাজার তো এখানে ইররিলেভেন্ট। আমার ছাড়া অনেক মানুষ যারা ফিরে আসেনি, ওদের বিচারটা কে করবে? তো এটি কি উন্মোচিত হওয়া দরকার না? হ্যাঁ, নিশ্চয়ই উন্মোচিত হচ্ছে তো, নিশ্চয়ই। এটা আপনি একটা আইনের আদালতে বলছে যে আছে, সেখানে যত এসব অভিযোগগুলো করেছে এগুলো ভিত্তিহীন, এটা আদালতেই তো
এসে গেছে ওটা। এখন আপনি সে উন্মোচনটা কি আপনি চাইতে, এটা তো আমি উন্মোচন করে আমার ওয়েবসাইটে যাবেন, এটা তো আমি সে আগেই এটা উন্মোচন করে দিয়েছি কি হয়েছে ঘটনাটা। আমি কি সে বলে দিচ্ছেন আপনাকে, আপনি যখন এখান থেকে আমাকে গুম করলেন, আপনি যখন ছেড়ে দিলেন চোখ থেকে চোখ বন্ধ করে, তারপরে কি আমাদের সেখানে তো আমরা কি করেছি, আমরা সেটা তো আমি দেখে অলরেডি আমার এতে বলে দিচ্ছি পুরো জিনিসটা কি করে ঘটনাগুলো ঘটেছে, সকাল থেকে ঘটনা পুরো ঘটনা আছে। আপনি ওয়েবসাইটে গেলে আমরা দেখেছি, ওয়েবসাইটে দেখেছি, তবু একটু জানবার চেষ্টা করলাম আমরা। আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনি মাদার ভাঙ্গা, লালান উৎসব বন্ধ, লাশ পড়ানো, এইগুলি নিয়ে আপনি এখন যারা করছেন সেটাকে আপনি সমর্থন করছেন না, এবং একই সাথে আমরা কিন্তু দেখি চুল এবং দাড়ি কাটার বিষয় কিন্তু একটা প্রসঙ্গগত কদিন থেকে আসছে। আমরা এই আলোচনাটা আপনার সাথে করতে চাবো যে আপনি নিশ্চয়ই চুল দাড়ি কাটার বিষয়টা গতকাল পরশু থেকে আমরা ভীষণভাবে এই বিষয়টা নিয়ে খুব মিশ্র প্রতিক্রিয়া আলোচনা সমালোচনা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আবার একটা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে বিরতি নিচ্ছি। আমাদের একটা তর্কের শানিত যুক্তির লড়াই এখানে চলছে, এবং সে লড়াই আমি করছি দেশের একজন বিশিষ্ট সমাজচিন্তক, রাজনৈতিক বিশ্লেষক, কবি ও লেখক জনাব ফরহাদ মাজারের সাথে। জনাব ফরহাদ মাজার, আপনাকে নিয়ে আমরা আবার ফিরে আসছি ছোট একটা বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা একটা ছোট বিরতি দিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে শেষ বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরলাম। কবি, লেখক, সমাজচিন্তক, রাজনৈতিক বিশ্লেষক জনাব ফরহাদ মাজার রয়েছেন আমাদের সাথে। আমরা আমাদের বিরতির পূর্বে একটা প্রশ্ন তুলে রেখেছিলাম, সেটি হচ্ছে গিয়ে যে মাদার ভাঙ্গা, লালন উৎসব বন্ধ করা, লাশ পড়ানো, বিশেষ করে এই যে চুল দাড়ি কাটার কথা যে প্রসঙ্গটা আসছে, তাহলে এই যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে অর্জনটা করলাম, সে অর্জনের ক্ষেত্রে আমরা কি এখানে কি মাজার ভাঙ্গার কথার বিষয়টা আপনি বলেছেন যে আপনি দেখুন, একটা প্রথমত হলো যে মাজার সম্পর্কে ইসলামের পজিশন, একটা ধারার অবস্থান হচ্ছে, একটা ফতোয়া আছে তাদের যে তারা মাজার পছন্দ করে না। হ্যাঁ, কবর সংক্রান্ত, কবরটা সমান্তরাল করতে হবে, এটা সেগুলো ঠিক আছে। আপনি তো ফতোয়া দিতে পারেন, ফতোয়া তো বাস্তবায়ন করতে পারেন না। ফলে মাজার যারা ভাঙছে তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ভেরি সিম্পল। দুই নম্বরটা হচ্ছে যে মাজার যারা ভাঙছে এরা এই সরকারকে অস্থিতিশীল করবার জন্যই তারা এই কাজটা করছে। কিন্তু এই সরকারের দুর্বলতা হলো আজ অবধি যারা মাজার ভেঙেছে, সে মাজার যারা ভেঙেছে সে তাদের কাউকে তারা গ্রেফতার করেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা করেছে আমরা দেখি নাই। ফলে এই সরকার এর মধ্যে, প্রশাসনের মধ্যে নিঃসন্দেহে একটা শক্তি আছে, যে শক্তি এই মাজার ভাঙাদের একটা কোনো না কোনোভাবে এদেরকে আপনার উৎসাহ দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, সহায়তা দিচ্ছে। আমি আপনাকে এই মুহূর্তে নাম বলবো না, কিন্তু পাবলিকলি বলছি না, হয়তো আশা করে যে এটা আমরা ঘটবে না সেটা, কিন্তু একজন বয়াতি, মানে আমাদের এই যারা গান করে তারা একটা বড় মাজার আছে আপনার কোথাতে, ওই সিংগাইরে। আমি এই সন্ধ্যার দিকে শুনেছি সে মাজার ভাঙবার জন্য একটা গ্রুপ খুব অ্যাক্টিভ, ফলে অ্যাক্টিভ, এবং আমি আপনার মানিকগঞ্জের যিনি জেলার প্রশাসক তাকে জানিয়েছি ওটা, এবং তিনি অত্যন্ত উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। আমি এই তাকে পাবলিকলি, আশা করি তিনি শুনছেন আমার কথা, আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি খুব উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। সম্ভবত আমরা আরেকটা খারাপ ঘটনাকে আমরা ঠেকাতে পেরেছি, প্রতিরোধ করতে পেরেছি। ফলে আমি মানিকগঞ্জের জেলার প্রশাসককে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং এটা আমি অন রেকর্ড আমি এটা রাখতে চাই। তিনি চেষ্টা করেছেন, এমনকি ওসিও তিনি আছেন, তার একটা রিপোর্ট আমি পেয়েছি আপনার ভিন্ন সোর্স থেকে, তিনিও কিন্তু রিপোর্টে পরিষ্কার কারা করছে, কেন করছে, এর একটা ভালো রিপোর্ট তিনি দিয়েছেন। তার মানে দেখা যায় প্রশাসন এইসব ক্ষেত্রে তারা যদি উদ্যোগ গ্রহণ করেন এগুলো কিন্তু প্রতিরোধ করা যায়। কিন্তু যেটা ক্ষতি হয়েছে আমাদের ইতিমধ্যে, যে সরকার যারা মাজার ভেঙেছে এর আগে, এদের কিন্তু কোনো তাদেরকে কোনো বিচারের মধ্যে আনে নাই। দুই নম্বরে হলো, আপনি মাজার যখন ভাঙা হয়েছে, এই মাজারগুলোকে তো আবার পুনর্গঠন করবার, তাদেরকে আবার গড়ে তুলবার তো দায়িত্ব সরকারও আছে। সরকারের তো একটা অবশ্যই অর্থ আছে, যাতে তারা রামু যখন আপনার মন্দির ভেঙেছে, আপনি তো মন্দিরের জন্য টাকা দিয়েছেন না, দিয়েছেন তো আপনি, তাহলে আপনি তো টাকা দেন, তাহলে মাজারগুলোর জন্য আপনি কোনো অর্থ বরাদ্দ করছেন না কেন? আপনাকে তো অবশ্যই, যদি আপনি মনে করেন যে এই মাজার ভাঙাটা অন্যায় হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য, তা সরকার কিন্তু সেই কর্তব্য পালন করেনি। তো আমি বলবো অবশ্যই সরকারকে যে মাজারগুলো ভাঙা হয়েছে এগুলোর জন্য আবার তারা গড়তে পারে, তার জন্য যে অনুদানগুলো দরকার, এটা আমি দাবি করবো যে এটা তাদের করা উচিত, অ্যাটলিস্ট এই একেবারে প্রান্তিক মানুষের দিকে দাঁড়িয়ে। আমি তিনবার ছোট্ট একটা কথা বলি, মাজার কিন্তু আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক যে সংস্কৃতি,
সে সংস্কৃতির অত্যন্ত শক্তিশালী একটা রূপ। কারণটা হলো এই, আপনি মাজারে কিন্তু আপনি হিন্দু হন কি মুসলমান হন কি বৌদ্ধ হন খ্রিস্টান হন আস্তিক নাস্তিক সকলের জন্য এটা উন্মুক্ত। ফলে মাজার আশ্রম আখড়া এগুলো কিন্তু একটা গণতন্ত্রের ফর্ম। পাশ্চাত্যে গণতন্ত্রের যে রূপ, আমাদের এখানে গণতন্ত্রের রূপটা আলাদা। এই মাজারগুলো একই সঙ্গে দর্শন চর্চার এটা একটা ক্ষেত্র। এখানে যে গানগুলো গাওয়া হয় এই গানগুলো ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত। ফলে আমাদের যে পরমার্থিক আকুতি মানে আল্লাহ কি মানুষকে আল্লাহর সাথে মানুষের কি সম্পর্ক, এই প্রশ্নগুলোর উত্তরটা গানের মধ্য দিয়ে আপনার তারা এটা ব্যক্ত করে। ফকির আলম জালালউদ্দিন খান এটা ব্যক্ত করে। এই জন্য আপনার দর্শক আমরা তথ্য আকারে বলি পাশ্চাত্যে কোনো মাজার নেই, আমাদের এখানে মাজার আছে। কারণ হচ্ছে আমাদের দর্শন চর্চার জায়গাটা মাজার। কারণ আমাদের একাডেমিক ক্ষেত্রে কোনো দর্শন চর্চার ক্ষেত্রে এখনো গড়ে ওঠেনি। যদি একাডেমিক ক্ষেত্রে দর্শন চর্চা শক্তিশালী দ্বারা গড়ে ওঠে, ফলে এই মাজারগুলো একটা সিম্পল একটা কালচারাল সেন্টার বা একটা 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 স্থানীয় কল্যাণমূলক একটা প্রতিষ্ঠানে পরিণত হয়। আমার একটা মানে এরকম গানের কথা মনে পড়ছে, মুর্শিদ আমি খুঁজবো না বন জঙ্গলে গিয়ে, আমার মুর্শিদ আছে আমার মাঝে লুকায়। সো এই যে আমাদের এই যে সংস্কৃতিটা গড়ে উঠবার একটা প্রচেষ্টা চলছিল, সেটি বন্ধ করার পক্ষে আপনি দারুণ লড়াই করছেন। আমাদের ভক্তি বা দর্শনের ধারাটা মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফকির লালন শাহ নদিয়ার ভাবচর্চার অত্যন্ত উঁচু স্তরের প্রধান এবং আন্তর্জাতিক দর্শনের সঙ্গে তুলনা করলে তিনি অত্যন্ত শক্তিশালী একজন দার্শনিক। তিনি তার দর্শন চর্চার মাধ্যম ছিল গান। কেমন তার দর্শন চর্চার মাধ্যম ছিল দাম। লালন বলে আমি জানলে বাধা যেত দূরে। এই যে নিজেকে সন্ধান করা, নিজেকে প্রশ্ন করা, আর প্রচুর গান আপনি সেখান থেকে বাদ্যনাথ তার নবীতত্ত্বের গান। সবাই বলে নবী নবী নবীকে নিরঞ্জন ভাবি, দিল ঢুলিলে জানতে পাবি আহমদ নাম কারে বলে। এই যে আপনি একটা ফিলোসফিক্যালি আপনার নবীকে বোঝার চেষ্টা, যে সকল মনে করে নবী বুঝি একটা হাওয়াই জিনিস। তো তুমি নবীকে কি করে বুঝবা? বুঝতে হলে তোমার নিজের দিকে তাকাও, নিজের মনের দিকে তাকাও, কেন তুমি তাকে ভালোবাসো। তো এই যে ব্যাপারটা তারা এই যে হোল ধর্মতত্ত্বকে একটা দর্শনের স্তরে যে তারা নিয়ে যাবে, তাদের যে চেষ্টা, এটা তো অত্যন্ত শক্তিশালী একটা ধারা। সরকারের তো উচিত হবে এটাকে রক্ষা করার জন্য। কিন্তু আমি ইতিমধ্যে যেহেতু সরকারের সমালোচনা করেছি, আমি কিছু প্রশংসা করতে চাই। কারণ তারা ইতিমধ্যে ফকির লালন শাহকে জাতীয়ভাবে উদযাপন করবার সিদ্ধান্ত নিয়েছে। এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। কিন্তু এই সিদ্ধান্ত নেবার পরেও তাদের পরিকল্পনা আমি বেশ কিছু ত্রুটি দেখছি। ত্রুটিটা হলো যে লালনকে তারা এখনো পর্যন্ত একটা কি একটা সিম্পল একটা গায়ক আখেরে তারা হাজির করতে চাইছেন, এটা ভুল। বা লালনকে কেন্দ্র করে ইতিমধ্যে যেসব ধারাগুলো গড়ে উঠেছে তার সবই কিন্তু লালনকে ইতিবাচকভাবে ধারণ করে না। এই যে নাচ গান করা, নাচ যেভাবে তারা হাজির করে পোশাক পরে, এটার দরকার নেই। এটা একটা তাদের নিজস্ব একটা ধারা ঐতিহ্য আছে সাধুদের, সেই ঐতিহ্যের মধ্যে এটা গড়ে উঠেছে। তাদের গান গাইবার একটা বিশ্বের গায়কী আছে, সেই গায়কীটা আপনি রক্ষা করতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি লালনের গানটা আপনি যদি এই ব্যান্ড সঙ্গীতে গাওয়ান, কেমন, এটা কিন্তু আন্তর্জাতিক আইনের দিক থেকে এটা কিন্তু অপরাধ। আইন মানে হচ্ছে আন্তর্জাতিক সুনীতিমালা, কপিরাইট আইন বা ফোক, এটা কারণ এটা তো জনগণের সম্পত্তি। আমি আপনার দর্শককে ভালো করে বুঝাবার জন্য, আপনি যদি কোরআন শরীফ যদি ড্রাম দিয়ে পিঠা গান তো কেমন লাগবে? আপনি হুজুর রাখবে, আপনার কাছে রাখবে। ঠিক তেমনি এটা তো তাদের সাধন সঙ্গীত, এটা তো সিম্পল রবীন্দ্রনাথের গান না। আপনার তো ইচ্ছা করলে যেটা আপনি গান গাইতে পারেন না আপনি যখন তখন, ওদেরও গান গাইবার সময় আছে। গোষ্ঠ গান সকালবেলা করা হয়, আপনার প্রবর্ত গান সন্ধ্যার সময় করা হয়, ধনু গান সন্ধ্যার সময় করা হয়, মধ্যরাতে আপনি গান করতে পারেন আপনি বিশেষ বিশেষ গান। যেমন ধরুন করিমানা কাম ছাড়ে না মদনে, এই যে ফকির লালনের গান, এটা তো মধ্যরাতে আগে আপনি গাইতে পারেন না, এবং আপনি গুরু থাকতে হবে সামনে। ফলে তাদের কিছু নিয়ম আছে, আপনি সেই নিয়ম না মেনে আপনি যে ইচ্ছে আপনি এই বসে মাইক্রোফোন দিয়ে আপনি ব্যান্ডে ঢুকে ফেলছেন, এটা তো সরকারকে বন্ধ করতে হবে। সরকার এটা করতে পারবে না। ফলে আমি ইতিমধ্যে দেখছি যে সরকারের মধ্যে কিছু কিছু চিন্তা আছে যে আপনি লালনের গানকে ব্যান্ড সঙ্গীতের দ্বারা প্রচার করতে। লালন তো ব্যান্ড সঙ্গীতের প্রচারের মুখাপেক্ষী না। আপনাকে যে বলেছে নাকি যে ব্যান্ড সঙ্গীতের প্রচার করতে হবে, এটা একটা সাধন সঙ্গীত, এটা সাধনার অংশ। এটা তাদের বিভিন্ন রকম কাজের, তাদের যে সাধু সঙ্গ বলে তার অংশ। আপনি এখান থেকে তাকে আলাদা করবেন কেন? এখন যে এই যে চুল দাড়ি কাটার যে বিষয়টা, আমি খুবই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে, যেহেতু আপনি নিজেও চুল দাড়ি বেশভূষা, আমি যতদিন থেকে আপনাকে চিনি চুল দাড়ি অবস্থা থেকে আমি চিনি। আমি জানি না কবে থেকে আপনার এটিকে আপনার মনে পড়ে, কবে থেকে আপনি চুল কোন বছর?
15 বছরের মতো। 15 বছরের মতো। তো তো এই যে চুল, মানে আমি জানি না যারা চুলদারি তারা শঙ্কায় আছেন কিনা, এটি আবার কোন সংস্কৃতি শুরু হলো, বা আপনিও কি এটা নিয়ে শঙ্কা করেন কিনা? না না, এই চুলদারি মারলো তো সবসময় ছিল। কিন্তু এগুলি কাটার যে কি 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 ধরনের একটা উদ্বেগ তৈরি করছে? যারা কাটতেছে তারা কি জানে না রসুলের চুলদারি ছিল? যারা কাটতেছে এটা তো আপনার যে জায়গা থেকে করছে এটা তো সে পারে না, এটা তো ব্যক্তির অধিকার। আর সেই মানুষকে আমরা এটাকে পাগল বলি, ঠিক আছে? এরা তো আপনার সামাজিক জীবনে কোনো সমস্যা তৈরি করে না। আপনি তো তাকে, এটা তো সরকারের উচিত এটাকে বন্ধ করা। মানে তারা এটা করছে, এদেরকে অবিলম্বে, এটা একটা ফৌজদারি অপরাধ। কারণ এটা যদি সরকার যদি মনে করে কেউ আপনি কোনো পাবলিক নিউসেন্স তৈরি করছে, এটা সরকারের কাজ। এটা এটা তো কোনো ব্যক্তি এইটা করতে পারে না। ফলে যারা এই কাজটা করছে তারা মারাত্মক অপরাধ করছে, মারাত্মক অপরাধ করছে। কোনটা কথা বলছেন এটা? যারা চুলদারি কাটছে, এই যে লোকগুলো এটা করছে, তারা ভাবতেছে তারা একটা বিরাট, এটা তারা ইন্ডিয়া থেকে নিচ্ছে। এটা আচ্ছা, এটা ভারতে শুরু হয়েছিল, এটা ভারতে শুরু হয়েছিল। এবং ভারতে শুরু হচ্ছে, তাদের কী কারণে শুরু হচ্ছে এটা ভিন্নতর বিষয়। কিন্তু এইখানে তাদের ধারণাই হলো ওই যে মাজার ধ্বংস করার তাদের যে ব্যাপারটা, তারা ধরেই নিচ্ছে এই লোকগুলা খারাপ, তারা একমাত্র তাদের আকীদা, তাদের ধর্ম এটাই সঠিক ধর্ম। তার তো নিজস্ব একটা জীবন তার থাকতেই পারে, নিজস্বটা আপনার থাকতে পারে না আপনি। তো তোমার যদি এতই শখ থাকে তাহলে তুমি যাও, এই যে বহু বড় লোকের ছেলেরা চুলদারি নেয়, গিটার নিয়ে বাধা দিচ্ছে, ওদের চুলদারি কাটে দিয়ে আসো। এইটা তো ক্ষমতা নেই। ফলে আপনি গরিব মানুষের উপর আপনি অত্যাচারটা করছেন না। আর আপনি যে মাজারের উপর যে খালি তাদের নেশার কথা বলছেন, হোটেলে নেশা হয় না? ইয়াবা কি খালি শুধু মাজারে হয়? গাঁজা কি খালি মাজারে খাওয়া হয়? আপনি বড় বড় হোটেলে গাঁজা খাওয়া হয় না? বাড়িতে বাড়িতে গাঁজা খাওয়া হয় না? তা আপনি তাদের তো কিছু করতে পারছেন না। মানে এর মধ্যে শ্রেণীর দিকটাও আছে। মানে গরিবের উপর আপনি অত্যাচার করতে পারেন, আপনি দেখাতে পারেন আপনি বিরাট একটা নৈতিক জায়গায় আপনি গেছেন। আর যদি আপনি লালনের ধাম মানে ছেড়িয়ার কথা চিন্তা করেন, ছেড়িয়াতে তো লালনের ওখানে গাঁজা বিক্রি করাটা তো প্রশাসনই এখানে এর আগে আপনাকে এটাকে উৎসাহিত করত, প্রশাসনই উৎসাহিত করে। কারণ ওখানে একটা যে মাঠটা আছে সেই মাঠটা ইজারা দেওয়া হয়, এবং ইজারা দিতে হলে কিন্তু তার যে যারা ইজারা নেয় তারা টাকা তোলার জন্য তারা ওই গাঁজার ব্যবসা ওখানে বসে। তো এটার জন্য প্রশাসন দেয়। লালনের মধ্যে তো কোনো গাঁজা খাওয়ার কোনো নিয়মই নেই। এখন ক্ষতিটা কি হচ্ছে খেয়াল করেন আপনি, লালনের সঙ্গে গাঁজার কোনো সম্পর্ক নেই, কিন্তু হুজুরদের ওই গালন শুনলে মানে ওখানে গাঁজা খাওয়া হয়। আর গাঁজা তো লালনের অনুসারে কেউ করে না, করে ওই প্রশাসন এটাকে প্রমোট করে। লালনের অনুসারে সবাই করে না, আমি এটা দাবি করবো না, কারণ অনেকে করে। এটাকে নিয়ে তারা এমন জায়গায় নিয়ে গেছে যে ফলে ফকির লালন সাহেব যে তার যে ভাবগত জায়গা, সেই ভাবগত জায়গাটা এটাকে তারা নষ্ট করছে। লালন ফকিরের ধারার মধ্যে কোনো প্রকার নেশাদ্রব্যের স্থান নাই। নিশ্চয়ই। আমরা একটা আলোচনার শেষ মুহূর্তে আসি। মানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করে যে ফ্যাসিস্ট যে শক্তি বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, আপনি বলছিলেন যে আপনি নিজেই আগে সিগন্যাল দিয়েছিলেন, শেখ হাসিনা সে সিগন্যাল বুঝতে পারেনি, কিন্তু তাকে বিদায় করেছেন। সেই কারণের জন্য আপনাকে যারা চেষ্টা করেছে অপহরণ করতে, গুম করতে, তাদের শাস্তি কিন্তু হয়ে গিয়েছে। এবং কিন্তু আমরা একটু অন্যভাবে প্রত্যাশা করি। আমরা মনে করি না একেবারে উপযুক্ত ব্যক্তি আপনি শাস্তি হচ্ছে বলতে আপনি সিম্বলিক্যালি বলছেন আমার দিক থেকে, কিন্তু আমরা মনে করি অবশ্যই তাদেরকে আইনের অধীনে যেটা হওয়ার, যে শাস্তি হবার, এই শাস্তি হতেই হবে। এটা তো কারণ এখানে তো কোনো নেগোসিয়েশনের কোনো সুযোগ নাই। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, আমি ভিকটিমের রাজনীতি করি না বলি এটা আমার জন্য একটা বড় বিরাট কোনো ইস্যু নয়। কারণ আমি এটা পলিটিক্যালি, আমার সঙ্গে আমি তো পলিটিক্যাল কর্মী, আমি তো একটা নিরীহ নাগরিক নই। ফলে পলিটিক্যাল কর্মী তার সঙ্গে লড়ে যাব। তো আমি মনে করছি নিঃসন্দেহে শেখ হাসিনার বিচার হতে হবে, এবং যারা এই কাজগুলো করেছে তাদের বিচার হতেই হবে। এখানে কোনো আপনার ও নাই, মানে এটা অবশ্যই আপনাকে হতে হবে। তো আমি মনে করি সেটা ডেফিনেটলি আপনার ট্রু। আমরা মনে করি সেই কাজটা করবার প্রক্রিয়াটা এই সরকারকে আরও শক্তিশালী করা উচিত। এই তর্কটা আপনার ওই প্রথম দিকের তর্কের সঙ্গে যুক্ত। আপনি নির্বাচন করতে চাইছেন, কিন্তু এই জনগণ তো বিচারও চায়। বিচার ছাড়া আপনি কিসের ভিত্তিতে নির্বাচনটা চাইছেন? এখন অনেকে যেমন একটা মিশ্র কথা বলে যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে বিভেদ চলছে তাতে ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার যে শঙ্কা, সেই শঙ্কা কি আপনি দেখেন কিনা? আওয়ামী লীগ ফিরে আসার শঙ্কা দেখেন কিনা? মানে অতি দ্রুত আমি মনে করি আওয়ামী লীগ ঠিক আওয়ামী লীগ আকারে ফিরে আসবে এটা আমি মনে করি না। এটা আমি এই সম্ভাবনা আমি এখনো দেখছি না, এটা ডিফিকাল্ট। আমি মনে করি যে বিভেদটা তৈরি করেছেন তো ডক্টর ইউনূস, তার যে এই ক্ষমতা আসার পরে তিনি যেভাবে পুরো ব্যাপারটাকে ডিল করেছেন,
এখান থেকে বিভেদটা তৈরি হয়েছে। কেন বলি, গণ অভ্যুত্থানের মধ্যে একটা গণ ঐক্য ছিল না? এই ঐক্য ছিল বলে কিন্তু আমরা শেখ হাসিনাকে পরাস্ত করতে পেরেছি, তাকে উৎখাত করতে পেরেছি। এই গণ ঐক্যের বিপরীতে তিনি জাতীয় ঐক্যের কথা বলেছেন। জাতীয় ঐক্যে যাদেরকে তারা নিয়েছেন তাদের মধ্যে বিএনপিতে গণ অভ্যুত্থানে ছিলই না, বিএনপিতে ছিল না। আপনি তো মির্জা আলমগীর কি বলেছেন, ফখরুল বলেছেন আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে নাই, বলেছেন না? তার তো সে ভিডিও এখন আছে না, সেখানে তাদের তো 400-র মতো নেতাকর্মী মারা না। গিয়েছে। এটা পরে এগুলো এটা তাদের কর্মী কিনা সেগুলো তো শুনুন, এগুলো তো আপনি তো এসব দাবি করলে তো হবে না। আমি দাবি করছিলাম তাদের বক্তব্যটা আমি আপনাকে বলছি না, আমি তাদের কথাই বলছি। ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারই বলছে যে আমরা গণঅভ্যুত্থানের সঙ্গে নাই, তার কর্মী মূল্য কি করে? এক নম্বর। দুই নম্বরটা হচ্ছে গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এরা প্রত্যেক কোনো দলের পতাকা, দলের পক্ষে অংশগ্রহণ করে নাই। এরা ছিল জনগণ যারা ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট রাষ্ট্র বিরোধী লড়াই করেছে। এরাই কোনো দলের আপনার ঝান্ডা নিয়ে তার লড়াই। সেক্ষেত্রে আওয়ামী লীগ নিজস্ব নামে বা শক্তি নিয়ে ফিরে আসার কোনো সম্ভাবনা কম আমি দেখতে। এখন ধরেন ডক্টর ইউনিভার্সিটি তার এই ধরনের ভুলগুলো করতে থাকেন, তাহলে তার কি পরিণত হবে আমি জানি না। কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশের জনগণ আবার শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে তার যে পূর্ণরূপে ফেরত আসতে দেবে, এটার সম্ভাবনা খুব কম দেখি। এটা খুবই ক্ষীণ। জি জি, আমি দারুণভাবে ধন্যবাদ জানাই আপনার সাথে। অনেক বিষয়ে মত বিমত পোষণ করেছি, নিশ্চয়ই আমরা আলোচনার যে থাকবেই সেটি। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আজকে যাকে অতিথি হিসেবে পেয়েছিলাম তিনি জনাব ফরহাদ মাহজার, কবি, লেখক, সমাজচিন্তক, রাজনৈতিক বিশ্লেষক। তার সাথে অনেক আলাপচারিতা হলো। আমরা আজকে সময়ের অভাবে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা থাকা সত্ত্বেও আমরা কিন্তু করতে পারিনি। আমরা নিশ্চয়ই আগামীতে অন্য কোনো আয়োজনে, অন্য কোনো অনুষ্ঠানে আমরা আবার আমাদের অতিথিকে ফিরে পাবো। ইস্পানী মির্জাপুর শুভরাত্রি আপনাদের দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকালকের অনুষ্ঠানে আপনারা দেখবেন এই প্রত্যাশা করে আজকের মতো আয়োজন এখানে শেষ করছি। মিস্টার ফরহাদ মাহজার, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই প্রিয় দর্শকদেরকে। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।